আপনারা সবাই জানেন আলফ্রেড নোবেলের নাম শুনেছেন, আলফ্রেড নোবেল। ইউক্রেন শান্তির সঙ্গে খুব সম্পর্ক আছে কিন্তু আলফ্রেড নোবেলের। নোবেল মারা গেছে অনেক আগে, তা সত্ত্বেও আলফ্রেড নোবেল হচ্ছে গিয়ে এই শান্তি চুক্তির কি ফ্যাক্টর। কেন? কারণ আমাদের প্রিয় প্রেসিডেন্ট, কখন থাকলে ভালো হতো আজকে, আমাদের এই মহান প্রেসিডেন্ট খুব চান শান্তিতে নোবেল পুরস্কার পাবেন, তার খুব ইচ্ছা। গতবার 2017 যখন তিনি প্রথমবার হয়েছিলেন, তখন তিনি জাপানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন এবং জাপানের প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি রিকমেন্ডেশন পেয়েছিলেন যে ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক। কারণটা কি এত উতলা কেন? তার কারণ বারাক ওবামা সাহেব এই পুরস্কারটা পেয়েছিলেন। বারাক পাবে, আমি পাবো না, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আমি বলছিলাম আলফ্রেড নোবেলের কথা। জি জি জি। নোবেল সাহেব মারা যাওয়ার আগে, নোবেল সাহেব তার নাম কেন, তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং তার টাকা দিয়ে, যত টাকা আয় হবে সে টাকা দিয়ে পুরস্কার পাওয়া যাবে, নোবেল প্রাইজ। তার মধ্যে একটা হচ্ছে কি পিস, এটা ছিল না আগে, পরে অ্যাড হয়েছে পিস প্রাইজ। তো আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা সাহেব এটা পেয়েছিলেন এবং পাওয়ার ফলে স্বাভাবিকভাবে আমাদের নতুন প্রেসিডেন্ট, নতুন নয় পুরনো প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব খুব ক্ষুব্ধ। তাকেও এটা পেতে হবে। তিনি আগে ট্রাই করেছেন একবার, এবার তিনি খুব সিরিয়াসলি ট্রাই করছেন এবং তার এবার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ দুটো ক্ষেত্র, দুটো সেক্টর তিনি টাচ করেছেন। একটা হচ্ছে গাজা, আমি আগে কথা বলেছি আমি, আর এখন ইউক্রেন। এবং আই গিভ হিম ক্রেডিট, আমি তাকে সম্মান দিচ্ছি আমি এই ক্ষেত্রে। কিরকম? গাজার কথা আমি আজকে বললাম না, আজকে বরং বলি ইউক্রেন নিয়ে। ইউক্রেন নিয়ে এত পর্যন্ত আমরা কি বলেছি? একদিন আমাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধ নিয়ে, যুদ্ধে কে জিতবে, রাশিয়া জিতবে না ইউক্রেন জিতবে। রাশিয়ার যেটা সম্ভাবনা বেশি, অনেক বেশি পাওয়ারফুল, সে তার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপেন্স আছে, হি ক্যান ইজিলি উইন, তাই তো। কিন্তু ট্রাম্প সাহেব কি করলেন? আলোচনাটা চেঞ্জ করে দিলেন। যুদ্ধ নয়, লেটস টক অ্যাবাউট পিস। একদিন পর্যন্ত ইউরোপিয়ানরা কি বলছিল? আমরা কত সাহায্য দেবো তোমাকে, অস্ত্র বানাবো, অর্থ দেবো, ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু সম্পূর্ণ বদলে গেছে কথাটা। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প সাহেব রাশিয়ার পক্ষে আছেন, রাশিয়ার শর্ত তিনি মেনে নিচ্ছেন, কিন্তু তিনি বাধ্য করছেন আমাদেরকে কথা বলতে শান্তি নিয়ে। আজকে যেটা ঘটেছে রিয়াদে, জেদ্দাতে, তা হচ্ছে যে সরাসরি কথা বলেছে আমেরিকা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ফরেন সেক্রেটারি, সেক্রেটারি অফ স্টেট রুবিও এবং ইউক্রেনের মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, মুখোমুখি তারা কথা বলেছেন এবং সিদ্ধান্তে পৌঁছেছেন কি যে 30 দিনের জন্য টোটাল সিজফায়ার, এটা প্রস্তাব। এটা তার আগে মনে রাখা ভালো যে এর আগে আমেরিকা বলেছিল কি যে ইউক্রেনকে যে সামরিক এবং ইন্টেলিজেন্স সাহায্য দেওয়া হয় তা বন্ধ করে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি। এখন উইদাউট মিলিটারি এইড অ্যান্ড ইন্টেলিজেন্স সাপোর্ট ফ্রম দ্য ইউএস, ইউক্রেন কিন্তু কোনোভাবেই যুদ্ধে জিতবে না। তারা প্রায় পরাজয়ের প্রান্ত সীমায় পৌঁছে গেছিল। ফলে ইট ওয়াজ ইজি ফর ট্রাম্প বাধ্য করতে ইউক্রেনকে আমার শর্ত মানো। ইউক্রেন কোনো আপত্তি ছাড়াই এই শর্ত মেনে নিয়েছে, কারণ ইউক্রেনও চায়, ইউক্রেনও জানে যে সে যুদ্ধে জিতবে না, তাকে একটা শান্তি চুক্তিতে আসতে হবে। ইনফ্যাক্ট ইউক্রেন অলরেডি প্রস্তাব করেছে যে আসো আমরা 1 মাসে শান্তি করি, আমরা সিজফায়ার করি, আমরা শুধুমাত্র এরিয়াল, আমরা বোমা ফেলবো না আকাশ থেকে, আমরা ড্রোন পাঠাবো না, আমরা মিসাইল পাঠাবো না, আমরা সমুদ্রে বোমা ফেলবো না। এটা ছিল ইউক্রেনের প্রস্তাব। সেটাকে এক্সপ্যান্ড করে আমেরিকা বলছে ঠিক আছে, এটাকে আরো এক্সপ্যান্ড করি আমরা, সকল ক্ষেত্রে 30 দিনের জন্য আমরা সিজফায়ার করলাম, তারপর কথা বলি আমরা পরবর্তী পদক্ষেপ কি নিব, কেমন? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রস্তাব, কোয়াল প্রস্তাব সবাই ওয়েলকাম করছে, এটা এখন ইউক্রেন ওয়েলকাম করেছে, রাশিয়া কি মানবে কিনা? ফলে চাপটা কিন্তু রাশিয়ার উপরে। ওবামা, ট্রাম্প সাহেব বলবেন পুতিন তুমি তো আমার বন্ধু, গ্রেট ফ্রেন্ডস আমরা, এখন তুমি আমাকে হেল্প করো। আমি তো কমিট করেছি কি, আমি তো বলেছি প্রথম দিনে যুদ্ধ বন্ধ করবো, করেছি না? এখন ডিপেন্ড করে তোমার উপরে, তুমি কি আমাকে হেল্প করবে, তুমি কি আমাকে শান্তি প্রাইজ দিতে সাহায্য করবে, নাকি যুদ্ধ চালিয়ে যাবে তুমি? তা আমার ধারণা যে পুতিন সাহেব নিমরাজি হয়েও কিন্তু এই চুক্তি কোনো না কোনো ভাবে মানবেন তিনি। প্রশ্ন হচ্ছে তিনি মানেনও, এই চুক্তিকে তিনি কন্টিনিউ করবেন? কারণ এটা মনিটর করবে কে? বললাম যুদ্ধ নেই, যেমন গাজায় যুদ্ধ নেই বলা হয়েছে, 30 জন মারা গেছে, বোমা ফেলছে, থামাচ্ছে কে? ইসরায়েলকে। একইভাবে যদি আগামীকাল যুদ্ধ সিজফায়ার হয় এবং রাশিয়া আবারও বোমা ফেলতে থাকে, তাকে থামাবে কে? থামাবার একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হচ্ছে এই যে
ইউরোপিয়ানরা বলছে যে আমরা ইউক্রেনে পিস কিপিং মিশন পাঠাবো, আমাদের সোলজাররা থাকবে। অলরেডি যুক্তরাজ্য ইউকে 10,000 সোলজার্স কমিট করেছে। ইউক্রেন কি বলে ইউকে ফ্রান্স এই দুটো দেশ কমিট করেছে যে আমরা মিনিমাম 20,000 সোলজার্স স্টেশন করব। কিন্তু এই যে করব আমরা, আমাদের তাদের বা নিশ্চয়তা কি, যদি না মস্কো এগ্রি না করে, যদি মস্কো যদি এই শান্তি প্রক্রিয়ার সম্মতি না দেয়, সেক্ষেত্রে কিন্তু যুদ্ধটা অ্যালাইভ থেকে যাচ্ছে। ফলে এ লট ডিপেন্ডস অন হাউ ক্রেমলিন রিঅ্যাক্টস। আমার নিজের ধারণা যে ক্রেমলিন দু কারণে, এক হচ্ছে ক্রেমলিনের জন্য খুব প্রয়োজন এই মুহূর্তে যুদ্ধ থামানো, তার জন্য প্রয়োজন, প্রতিদিন কিন্তু 1,000 লোক মারা যাচ্ছে প্রতিদিন। রাশিয়ার অবস্থা খুবই খারাপ, তারা নর্থ কোরিয়া থেকে সোলজার নিয়ে আসছে, তারা বাঙালিরা যুদ্ধ বন্ধ করে, বাঙালিদেরকে নিয়ে পর্যন্ত যুদ্ধ এখানে করানো হচ্ছে। আমরা যে সেখানে ভাড়াটিয়া হিসেবে কাজ করছি আমরা, এই অবস্থা রাশিয়া নিডস এ সিজফায়ার, এবং সিজফায়ারটা সে ব্যবহার করবে নিজেকে স্ট্রেংথেন করবার জন্য, রিপ্লেনিশ করবার জন্য। ফলে আমার ধারণা যে এই প্রস্তাবটা রাশিয়া গ্রহণ করবে শুধুমাত্র পরবর্তী আক্রমণের জন্য তৈরি হওয়ার জন্য। বাট অন দ্য হোল যদি তা হয়, তাহলে আমাদের ট্রাম্প সাহেব কিন্তু তার নোবেল পুরস্কারটা গ্যারান্টিড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শেখাল মামুন, মামুন টিউটোরিয়াল প্রধান। এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? যদি 1 মিনিট আপনাকে দিতে পারি সময়। Well, hopefully, people is learning the lesson. People who voted for Trump, and especially Democrat, and that egg prices is still high, and Tesla is going down. The stock went down almost 40-50%, and so we could talk. আজকে আপনার গিয়েছিলাম একজনের কাছে, উনি বললেন যে ওনার স্টকে আপনার ইনভেস্ট ছিল প্রায় 200,000। বললেন যে সব মার্কে এখন দেখা যাচ্ছে আছে অ্যাবাউট 96 or 97, বাকি সবই চলে গেছে অলরেডি। হ্যাঁ, সো বেচারা মাথায় হাত দিয়ে বসে আছেন। ইমরান খান, এনিথিং এলস আপনি এড করতে চান? জাস্ট 30 সেকেন্ড। আমাদের যেটা বলছি, প্রতিদিন আমরা 3-4টা খুবই সিরিয়াস ঘটনা, ব্রেকিং নিউজ, কেয়াস ডাইজেস্ট প্রসেসিং করছি, আর এটা ওদের ট্যাকটিক্স। ট্রাম্প আমাদেরকে অনেক কিছু এইদিকে ভয় টয় দেখায়, অনেক কিছু মিডিয়া সেন্সেশনাল করে, আসল ক্ষতি যেগুলো করছে আমাদের অ্যাটেনশনটাকে ওই দিকে নিয়ে আমাদেরকে অন্যভাবে, অনেক খারাপ ভাবে, এখন আমরা তো জানি এই সব কিছু আমাদের ট্রিলিয়ন ট্যাক্স ব্রেক দেওয়ার জন্য যাদের কর্পোরেশন আর বড়লোকদের। সো আমরা যারা মিডল ইনকাম সবাই মিলে আছি, আমরা একসাথে, আর ডেমোক্র্যাটরা তো কিছু করতে পারছে না, এটা তো আমাদের আনফরচুনেট জিনিস। ওরা বলতেও রাজি না, যখন এত সিরিয়াসলি ভাবে আমাদেরকে কিডন্যাপ করে মাহমুদ খালিলকে ইলিগালি রাখছে, অথবা ধরেন কোনো ক্রাইম ছাড়া রাখছে, আর চাক শুমার থেকে শুরু করে অ্যান্ড্রু কোমো, স্কট স্ট্রিঙ্গার, এরা সব চুপ হয়ে আছেন। তো এরা যতদিন চুপ হয়ে থাকবেন এরকম সিচুয়েশনে, ততদিন আরো বেশি ট্রাম্প পাবে ডেমোক্রেটিক পার্টি। আমি সারা জীবনের জন্য ডেমোক্রেটিক ভোট করেছি, আশা করব একদিন ফিরে এসে ডেমোক্রেট করতে থাকবো, কিন্তু ডেমোক্রেটরা কিছুই করতে পারছে না ট্রাম্পের সময়। তো গড হেল্প দেম, ওরা গাজার জন্য কিছু করতে পারে নাই যখন সুযোগ ছিল, এখন এটাই ওদের, দিস ইজ দ্য বেড দ্যাট দে মেড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের দুজনকে আবার অভিনন্দন জানাচ্ছি। এসএটিতে ইভান খান একটু আগে বললেন যে আপনারা নয় খুব ভালো রেজাল্ট করেছে মামুন ভাই। ইভান খান এটা রিকগনাইজ করেছেন যে আপনারা নয় খুব ভালো রেজাল্ট করেছেন। কনগ্রাচুলেশনস আপনাদের প্রতিটা ফ্যামিলিকে, 31 জন আপনাদের সংগঠন থেকে আমরা খুবই প্রাউড। আপনার খাটনি, কষ্ট, আপনার টিচারদের, আর সবচেয়ে জরুরি আপনাদের মা বাবাদের স্যাক্রিফাইস। আমরা একই মহলে, আমরা একই ভাবে প্রতিটা ছেলে মেয়ের ফিউচার নিয়ে আমরা সারা রাত সারা দিন চিন্তা করি, টেনশন করি। সো আপনার প্রতিটা ফ্যামিলিকে আমরা অনেক কংগ্রাচুলেশনস পাঠাই আমাদের পুরো টিম, আমার মাদার থেকে। Thank you same to you, and congratulations to all the kids and the parents, and they've been successful. They achieved their goal, and wish all them best. And this is not the end, this is the beginning of their future. Hopefully they will do really good in high school and eventually go to the best university and have the dream life in the long run. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শেখাল মামুন, আপনার প্রতি কৃতজ্ঞতা। ইভান খান, অনেকদিন পরে দেখা হলো, কৃতজ্ঞতা। এবং আমাদের শ্রদ্ধা হাসান ভাই, নাজমুল